সংগঠনের পক্ষ থেকে আজকের দাঁড়াই কলিং বিল টিপি বা দরজায় করা নারী, তখন কিন্তু আমি আর সাংবাদিক হিসেবে করা নারী না, আমি কারো স্বামী হিসেবে দরজায় করা নারী, কারো বাবা হিসেবে দরজায় কলিং বেল টিপি বা দরজার করা নারী, কিংবা কারো হিসেবে পেশাদার হিসেবে গ্রহণ করছে, তখন সে বেতন পাচ্ছে না, তখন নানা রকম অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ছে। তাহলে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে কাকে মিডিয়া দেবে আর কাকে মিডিয়া দেবে না, কিন্তু বিবেচনার বিষয় রাষ্ট্রে, সেখানে বিবেচনা করছে না কেন? একটি প্রশ্ন। অন্য একটি প্রশ্ন হচ্ছে যে দেখুন, যে আপনারা জানেন যে বিশ্বব্যাপী আকাল চলছে সারা পৃথিবীব্যাপী। পৃথিবীর প্রায় 100% দেশের ভিতরে 73টি দেশে অটোক্র্যাটিক শাসন চলছে, এবং মাত্র পৃথিবীর জনসংখ্যার 8% লোক গণতন্ত্রের ভিতরে বাস করে, আর সবাই অথরিটারিয়ান অটোক্র্যাটিক সোসাইটিতে বসবাস করছে, যেখানে কারো গণতন্ত্র নাই। আর গণতন্ত্রের সঙ্গে ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং সংবাদপত্রে একটি কন্ট্রাডিকশন আছে, আমরা বাংলাদেশে সেটা দেখি। আরেকটি দিক হচ্ছে যে সবকিছুর মনে হচ্ছে রাষ্ট্রকেই এই ব্যবস্থা নিতে হবে, রাষ্ট্রকেই সংবাদপত্রের স্বাধীনতা কেন্দ্রে নিশ্চিত করতে হবে। আমি চিন্তা করেছিলাম যে আজকে এমন কিছু কথা বলবো যেটি সাংবাদিকতার সাথে সম্পর্কিত, যেটি থিওরিটিক্যাল আসপেক্ট থাকবে, নানা রকম বিষয় নিয়ে আলোচনা করবার ইচ্ছা ছিল। কিন্তু সূর্যের বক্তব্য শুনে, অর্থাৎ সেটা সম্পৃক্ত সরাসরি, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সাংবাদিকতার চলছে চরম ক্রান্তিকাল। এই ক্রান্তিকালে কিভাবে সুষ্ঠু সাংবাদিকতা করা যাবে কিংবা কিভাবে করতে হবে, সেই বিষয়ে প্রথম প্রতিপাদ্য বিষয় আর হওয়ার সুযোগ নেই। কারণ সাংবাদিকতা থাকলেই তো থিওরিটিক্যাল আসপেক্টগুলো আসবে এবং নানা রকম বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আমি সূর্যের কথা ধরে বলতে চাই যে সূর্য একটি কথা বলেছে যে সাংবাদিকতা রাষ্ট্রের দায় কতটুকু। আপনারা সকলেই জানেন যে গণতন্ত্রের সঙ্গে, গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্রের সঙ্গে গণমাধ্যমের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক আছে, যেটি 1949 সালে হিউম্যান ডিক্লারেশনের ভিতরে, অর্থাৎ যেটি জাতিসংঘের সনদের ভিতরে প্রথম ছিল, যে মত প্রকাশের স্বাধীনতায়, আচ্ছা ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এগুলো ছিল। এবং তার আলোকেই যেখানে যেখানে সংবিধান রয়েছে, আমেরিকার 3rd সংবিধান, বাংলাদেশের সংবিধান, সেখানে কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেস এবং ফ্রিডম অফ প্রেসের কথা আছে, তবে শর্ত সাপেক্ষে। এখানে একটি কথা বলতে চাই যে আমরা মিডিয়ার স্বাধীন, কিন্তু আমরা কতটুকু স্বাধীন সেটি বিষয় কিন্তু হয়তো আমরা অনেকেই অবগত নই। সূর্য তার কিছু ইঙ্গিত দিয়ে গেছেন যে মিডিয়া আমাদের যে সংবিধানের 39 অনুচ্ছেদে সম্ভবত যেটি আছে, যে মিডিয়া মানুষের এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ এন্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, এবং যেটা 2 নম্বরে আছে রাইট অফ ফ্রিডম অ্যান্ড স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এবং কিছু কন্ডিশন সাপেক্ষে সেটা হতে হবে। সেই কন্ডিশনটা কি? রাষ্ট্রের সিকিউরিটি বিঘ্নিত করে, রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন করে এমন কোনো কিছু গণমাধ্যমে আনা যাবে না। অর্থাৎ রাষ্ট্র যদি না থাকে তাহলে আপনি কিভাবে সাংবাদিক থাকবেন, এই দেশে বাস করবেন কিভাবে? সুতরাং এই জায়গাটা কাজ করা যাবে না। অন্য একটা দিক হচ্ছে যে সেলফ সেন্সরশিপ, এটা হচ্ছে রাষ্ট্রীয় সেন্সরশিপ। সেলফ সেন্সরশিপটা হচ্ছে যেখানে আপনার নিজস্ব পড়াশোনা, বুদ্ধি, বিবেক কাজ করবে যে আপনি কি লিখতে পারবেন আর কি লিখতে পারবেন না, কতদূর এগোতে পারবেন আর কতদূর এগোতে পারবেন না, এই বিষয়ে কথা আছে। অর্থাৎ সেলফ সেন্সরশিপের ভিতর দিয়ে আপনি সেখানে কাজ করবেন। এই কয়েকটা জিনিস আছে। পরিবেশগত সংকট মোকাবেলা সাংবাদিকতা, এর উপর একটি সুন্দর প্রবন্ধ আমাদের সামনে উপস্থাপন করেছেন জনাব কামরুজ্জামান শেখ। আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে সাংবাদিকতা সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত, তবে আমাদের বিজ্ঞ যারা বক্তব্য রেখেছেন তাদের সূত্র ধরে আমি কিছু কথা বলে আমার
কথা আমি সমাপ্ত করব। সাংবাদিকতা বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং এটি একটি মহান পেশা। একটি জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, আমি টঙ্গীর আমার এক্সপিরিয়েন্সের আলোকে বলছি। ছোট্ট একটা নিউজ অনেক জিনিসকে বদল করে দিতে পারে। যেমন এটা 1972 সালে ইত্তেফাক পত্রিকা বিশ্ব ইজতেমা তুরাগ নদীর তীরে এই নিউজটি আসার পরে আজকেও সব জায়গায় তুরাগ নামটি ব্যবহৃত হচ্ছে। আসলে এটি তুরাগ নদী নয়, এই নদীটির নাম হলো কহরদরিয়া নদী। আমরা সকলেই জানি 1288 খ্রিস্টাব্দে ব্রহ্মপুত্রের তলদেশে যে ভূকম্পন হয়েছিল, তারপরে অনেকগুলি নদীর গতিপথ পরিবর্তিত হয়ে নতুন গতিপথ সৃষ্টি হয়ে আমাদের এখন কালিয়াপুর থেকে ঠিক যে শাখাটা এখান দিয়ে চলে আসে আশুলিয়া হয়ে, যেটা মিরপুর হয়ে বুড়িগঙ্গায় যে পড়েছে, এটা হলো তুরাগ নদী। আর এই দিক থেকে কালিয়াপুর হয়ে টঙ্গীর বাদাম এবং বাঁকড়াকে মাছ দিয়ে যে নদীটা এসে এই টঙ্গীর ইজতেমার সামনে দিয়ে এখানে বাবু নদীতে যে পড়েছে, এইটার নাম হলো কহরদরিয়া নদী। এটা মুখের কথা নয়, কারণ আমাদের দেশের ইতিহাসগুলি কিন্তু বিভিন্ন সোর্স থেকে নেওয়া হয়। তার অন্যতম একটা সোর্স হলো পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যে কিন্তু স্পষ্টভাবে বলা আছে, সোনাবানের নগরী টঙ্গীর শহর কহরদরিয়া নদীর তীরে। এটা কিন্তু আমাদের ইতিহাসের একটা অংশ, সেই অংশ কিন্তু আজকে বিলীন হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের নদীকে, আমি আবার বলছি, এই নদীটি কোন অবস্থাতে তুরাগ নদী নয়। তুরাগ নদী অবশ্যই আছে, যেটা মিরপুর হয়ে বুড়িগঙ্গায় গিয়েছে, আর আমাদের এই নদীটার নাম হলো কহরদরিয়া।